আজকে আমরা পড়ব নবম শ্রেণীর বাংলা গল্প নিরুদ্দেশ। এই নিরুদ্দেশ কথাটির অর্থ হল নিখোঁজ হয়ে যাওয়া বা যাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। গল্পটির লেখক প্রেমেন্দ্র মিত্র। এবার আমরা আসি গল্পটির উৎস সম্পর্কে। আলোচ্য গল্পটি অর্থাৎ নিরুদ্দেশ গল্পটি 1947 সালে প্রকাশিত সামনে চড়াই গল্প সংকলন থেকে প্রথম গৃহীত হয়। অর্থাৎ সামনে চড়াই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয় এই নিরুদ্দেশ গল্পটি। আজকে যে আমরা গল্পটি পড়ব নিরুদ্দেশ গল্পটি, এই গল্পে দুটি নিরুদ্দেশের ঘটনা বর্ণনা আছে। প্রথম ঘটনাটিতে গল্পকথকের বাড়িতে অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রর বাড়িতে তার বন্ধু সোমেশ যখন একদিন ঘুরতে এলো, তখন প্রেমেন্দ্র মিত্র তার বন্ধু সোমেশকে একটি হাস্যরসাত্মক নিরুদ্দেশের কাহিনী বলেছিল। এবং দ্বিতীয় ঘটনাটিতে প্রত্যুত্তরে কথকের বন্ধু সোমেশ প্রেমেন্দ্র মিত্রকে একটি ট্র্যাজেডি অর্থাৎ এক দুঃখজনক নিরুদ্দেশের কাহিনী শুনিয়েছিলেন। এবার আমরা মূল পাঠে শুরু করলাম। দিনটা ভারী বিশ্রী, অর্থাৎ দিনটা খুব খারাপ। কেন? শীতের দিনে অর্থাৎ শীতকালের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নেই। অর্থাৎ শীতকালে বৃষ্টির মতো এমন অস্বস্তিকর পরিবেশ, এর থেকে আর কিছুই বেশি বিশ্রী হতে পারে না। তাই দিনটাকে বড় বিশ্রী বলা হয়েছে। কিন্তু বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, অঝোর ধারায় যে বৃষ্টি হচ্ছে তাও নয়। কিন্তু দিনটা কেমন? শীতকালের দিনটা মেঘাচ্ছন্ন আকাশ আর ম্লান পৃথিবী অর্থাৎ মলিন পৃথিবী কেমন যেন মৃতের মতো অসাড় হয়ে পড়ে আছে। অসাড় শব্দের অর্থ যার সার নেই বা অনুভূতিহীন। অর্থাৎ শীতকালের দিনে এমন মেঘলা আকাশ পুরো পৃথিবীটাকে যেন কিরকম একটা অসাড় করে তুলেছে। তাই গল্পকথক প্রেমেন্দ্র মিত্র বলছে, সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করে যে দুপুরবেলাটা কাটাইতাম বলতে পারি না। অর্থাৎ লেখক আজকে সারা দিনটা কিভাবে কাটাতো ভেবে উঠতে পারতো না, যদি না তার বন্ধু সোমেশ আজকে তার বাড়িতে আসতো। কিন্তু সোমেশও অর্থাৎ কথকের বন্ধু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। এবার কথক বলছে, খবরের কাগজটা দু একবার উল্টিয়া পাল্টিয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? অর্থাৎ কথক সোমেশকে বলে। তখন প্রত্যুত্তরে সোমেশ তাকে বলে, কি? তখন কথক আবার বলে, আজকের খবরের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে। অর্থাৎ 7টা নিখোঁজ হওয়ার বিজ্ঞাপন বেরিয়েছে। কথকের একথা শুনে তার বন্ধু সোমেশ কোনো কৌতূহলী প্রকাশ করল না, অর্থাৎ কোনো আগ্রহ দেখালো না। যেমন বসেছিল তার বন্ধু সোমেশ, তেমনি উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগল। নিস্তব্ধ ঘরের ভিতর অর্থাৎ সেই বদ্ধ ঘরের মধ্যে ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খেতে খেতে ঊর্ধ্বে উঠতে লাগলো। আর সমস্তই যেন নিশ্চল স্তব্ধ, অর্থাৎ ঘরের মধ্যে শুধু ধোঁয়া উড়ে বেড়াচ্ছিল। আর কথক প্রেমেন্দ্র মিত্র এবং তার বন্ধু সোমেশ সহ সবকিছুই যেন একটা স্তব্ধতা বিরাজ করছিল। তাই প্রেমেন্দ্র মিত্র বলছেন, বাইরের অসারতা যেন আমাদের মনের উপরেও চাপিয়া ধরিয়াছে। অর্থাৎ এই গোটা পৃথিবী যেন অসাড় হয়ে গেছে, কারণ শীতের দিনে বৃষ্টির মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই সেই অসাড় ভাব আমাদের মনকেও যেন চেপে ধরেছে। তাই নেহাত এমন একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতাকে আমি ভাঙবার চেষ্টা করতে লাগলাম, প্রেমেন্দ্র মিত্র বলছেন। তাই নিরুদ্দেশের এই যে 7টা বিজ্ঞাপন বেরিয়েছে নিরুদ্দেশের, সেই নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলি দেখলে কিন্তু আমার হাসি পায়। এই কথাটি প্রেমেন্দ্র মিত্র তার বন্ধু সোমেশকে বলছে। কেন? এই অস্বস্তিকর স্তব্ধতাকে ভাঙার জন্য। এবং কথক আরো বলেন,
অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? এবার তিনি ঘটনাটা বলছেন। অর্থাৎ আমরা যে বলেছিলাম প্রথম ঘটনাটিতে কথক তার বন্ধু সোমেশকে একটি হাস্যরসাত্মক নিরুদ্দেশের কাহিনী শুনিয়েছিলেন। এখানে শুরু হলো সেই হাস্যরসাত্মক নিরুদ্দেশের কাহিনীটি। তিনি বলছেন কথক প্রেমেন্দ্র মিত্র তার বন্ধু সোমেশকে ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছে, সিনেমা দেখে। এমন তিনি প্রায়ই হয়তো ফিরে থাকেন আজকাল সেই ছেলেটা। তাই সেই ছেলেটা খেতে বসবার সময় বাবা কয়েকদিন ধরেই খোঁজ করছেন। তার মাকে জিজ্ঞেস করছেন, কোথায় গেলেন বাবু, অর্থাৎ তোমার গুণধর পুত্রটি? তখন তার মা লুকোনো পুঁজি থেকে তার মা বিকেলে ছেলের পেরাপিড়িতে অর্থাৎ ছেলের বারবার অনুরোধে টাকা কটা বার করে দিয়েছিল, অর্থাৎ পুঁজি থেকে, মানে তার শেষ সম্বল থেকে। সুতরাং তার মা তার বাবাকে জেনে শুনে আর মিথ্যা বলতে পারে না, চুপ করে থাকেন যে তার টাকা নিয়েই তার ছেলে সিনেমা দেখতে গিয়েছে। এটা তার মা জানা সত্ত্বেও তার বাবাকে বলতে পারল না। তার বাবা একা একাই বলে যান, এত রাত্রেও বাবুর আসবার অর্থাৎ তার ছেলের আসবার সময় হলো না। আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, আরবারে মানে গতবারে তো পরীক্ষায় ফেল করেছে, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। অর্থাৎ এবার যে কি করে সেই আমার ছেলে সফল হবে বোঝাই যাচ্ছে। মানে তার কথার মধ্যে একটা বেশ টিটকিরি ভাব রয়েছে বা বিদ্রুপ ভাব। তার বাবা আরো বলেন, পয়সাগুলি আমার খোলামকুচি কিনা, অর্থাৎ আমি অকিঞ্চিতকর জিনিস আমি সহজেই উড়িয়ে দিচ্ছি। তাই আমার নবাব পুত্তুর যা খুশি তাই করে বেড়াচ্ছেন। দূর করে দেব, এবার আসলে দূর করে দেব, অর্থাৎ বাড়ি থেকে বের করে দেব। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কারণ তার ছেলে গেছে সিনেমা দেখতে আর তার বাবা বাড়িতে রাগারাগি করছেন। যখন সে রাগারাগি করে তার ছেলের নামে এমন গালমন্দ করছিল, ব্যাপারটা হয়তো এখানেই শেষ হতে পারত। কিন্তু ঠিক সেই সময় তার গুণধর পুত্রের প্রবেশ, অর্থাৎ তার ছেলে থিয়েটার দেখে বাড়ি ঢুকলো। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারল না ব্যাপারটাকে। নিজের কাছে মান রাখবার জন্য কিছু বলতে হয়, অর্থাৎ তার বাবা তো যদি এখানে চুপ করে যায় মনে হবে তার ছেলেকে দেখে সে থেমে গেছে বা হেরে গেছে, তাই এখনো কিছু বলতে হবে তার বাবাকে। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে তার বাবার বলার মাত্রাটা একটু বেশি হয়ে গেল, অর্থাৎ একটু বেশি বেশি বলে ফেলল রাগান্বিত হয়ে। শেষ পর্যন্ত তার বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। রেগে গিয়ে তার বাবা তার ছেলেকে বলে। অভিমানী ছেলে আর কিছু না হোক তার পিতৃদেবের অর্থাৎ তার বাবার এ আদেশ তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পালন করতে উদ্যত হয় বা এগিয়ে এলো। তখন তার মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন তার বাবাকে, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। বাবা এবার তার মায়ের ওপর মারমুখী হয়ে ওঠেন। এবার তার মায়ের ওপর বেশ রেগে যান তার বাবা। তখন তার বাবা তার মাকে বলে, তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, অর্থাৎ তোমার প্রশ্রয় পেয়েই ছেলে তোমার উচ্ছন্নে গেছে। মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে। তখন মা আঁচল দিয়ে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি, অর্থাৎ দাঁতে কোনো কিছুই খাননি বা দাঁত দিয়ে কেটে কোনো কিছু খাবার খাননি। আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না, কারণ তার ছেলে এখনো বাড়ি ফেরেনি। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, একটা মানসিক টেনশন। কিন্তু সে কথা তো আর প্রকাশ করবেন কোন মুখে, কারণ তার বাবার কথাতেই তো তার ছেলে নিরুদ্দেশ হয়েছে। তার মাকে ধমক দিয়ে বলেন তার বাবা, মিছিমিছি প্যান প্যান করো না তো, অর্থাৎ এক কথা বারবার বলো না, অমন ছেলে যাওয়াই ভালো। মায়ের কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। এই আশা বলতে ইচ্ছা, তার মনের ইচ্ছাটা জানান তার মাকে। তাও গেলে তো বাঁচতাম, অর্থাৎ একেবারে চলে গেলে বাঁচতাম। তার ছেলে তার মাকে আরো বলে, এই বেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে আমাদের বাড়িতে।
এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? অর্থাৎ ফ্রিতে খাবার দাবার তো অন্য কোনো জায়গায় ব্যবস্থা নেই, একমাত্র বাবার হোটেল ছাড়া, নিজের বাড়ি ছাড়া। তাই তার বাবা তার মাকে ব্যঙ্গতাক সহকারে এই কথাগুলো বলে। মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয়। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। যখন তার মা বলেন কি করে বসে আমার ভয়, এবং সেই কথাটিকে তার বাবা ব্যঙ্গ করে বলে, হ্যাঁ ভয়। তোমার ছেলে কিছু করেনি গো, কিছুই করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দেবে তোমার ছেলে। মায়ের কান্না তবু থামে না। কিরকম অভিমানী জানো তো? এবার তার মায়ের এরকম বারবার অনুরোধে বিরক্ত হয়ে তার বাবা বেরিয়ে যান। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা আরো গুরুতর। অর্থাৎ তার ছেলে এখনো বাড়ি ফেরেনি। অর্থাৎ তার মা বিছানা থেকে আজ উঠবেন বলেই পণ করেছেন। অর্থাৎ তার মা আজকে আর বিছানা থেকে উঠবেন না, কারণ তার ছেলে যেহেতু বাড়ি ফেরেনি। না, আর থাকতে দিলে না, তার বাবা বলে, ছেলেটির বাবা। এ অশান্তির চেয়ে বনবাস ভালো। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট লাইন। তার বাবা অবশেষে রেগে গিয়ে বলে, ঘরের মধ্যে এমন অশান্তির চেয়ে বনবাস ভালো। এই বলে তার বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল বা বেশ কঠিন। কোন দিকে কি করতে হয় কিছুই বোঝা যায় না। খানিকক্ষণ এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে তার বাবা সাহস করে জিজ্ঞেস করেন, আপনাদের কাগজে এই এই একটা আমি খবর বের করতে চাই। তার বাবা বলে। নিরীহ চেহারার সেই লোকটি, অর্থাৎ তার বাবা যাকেই কথাটি বলেছিল যে আপনাদের কাগজে আমি একটা খবর বের করতে চাই, সেই লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গ করে বলে, খবর? কেন, আমাদের খবরগুলো আপনার পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? রামযাত্রা হচ্ছে কোনো লোকনাটকের কথা বার করছি? তার বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির বা গম্ভীর প্রকৃতির মনে হয়েছিল, তিনি এবার সহানুভূতির স্বরে বলেন সেই নিরীহ ব্যক্তিটিকে, তার বাবা যাকে প্রথম বলেছিল যে আমি একটা খবর বের করতে চাই, সেই ব্যক্তিটি বলে, আহা কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। অর্থাৎ সেই রূঢ় ব্যক্তিটি এবার সেই নিরীহ ব্যক্তিটিকে সহানুভূতি করে বলে। তার বাবা এবার একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসাবার পর তিনি বলেন, আচ্ছা কি খবর যেন বলছিলেন? আগে ঠিক খবর নয়, তার বাবা বলে, এই একটু বিজ্ঞাপন। তখন সেই লোকটি বলে, অর্থাৎ সেই নিরীহ ব্যক্তিটি বলে, বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার, অর্থাৎ কতটা জায়গার আপনার সেই বিজ্ঞাপন কপি এনেছেন যেটা দেখে আমি বিজ্ঞাপন ছাপাবো? তার বাবা আরো বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে সেই ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন? চেহারার বর্ণনা, না ফিরে আসবার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বললেন, কুল মানে দিক, একটা দিক পেয়ে বললেন, আজ্ঞে হ্যাঁ, ফিরে আসার অনুরোধ। ওর মা বড় কান্নাকাটি করছে। তখন সেই নিরীহ ব্যক্তিটি বলে, বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি? ভদ্রলোক এবার একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন লিখে দিন। তার বাবা বলেন, লিখে? বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক তখন দয়াপরবশ হয়ে বলেন, আচ্ছা আমরাই লিখে দেব ক্ষণ, আপনি শুধু নামটামগুলো দিয়ে যান। অর্থাৎ যার নিরুদ্দেশের কাহিনী আমরা আমাদের বিজ্ঞাপনে বের করব, তার নামটামটা একটু লিখে দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় তার বাবা অনুরোধ করে যান, একটু ভালো করে লিখে দেবেন,
ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। তার বাবা এই কথাটি বলেছে কারণ তার ছেলে যেন খুব নিতান্তই বা খুব তাড়াতাড়ি যেন তাদের বাড়িতে ফিরে আসে। তখন সেই বিজ্ঞাপনের লোকটি বলে, সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে একদম তা কেঁদে ভাসিয়ে দেবে বিজ্ঞাপনটি। আপনি নিশ্চিন্তে থাকুন। অনেক আশ্বস্ত হয়ে এবার তার বাবা বাড়ি ফেরেন, অর্থাৎ বেশ একটা মনে ভরসা নিয়ে তার বাবা তার মায়ের কাছে ফিরে যান। কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বের হবার আগেই গিয়ে দেখেন তার ছেলে ঘরে ফিরে এসে হাজির। তখন ছেলেটি মনে মনে বলে, অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসেছে। এটা ছেলে নিজের উক্তি। এইটুকুনি। এবার মায়ের ক্রুদ্ধ স্বর শোনা যায়। ছেলের এই কথা শুনে তার মা রেগে যান। তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস। কুলাঙ্গার শব্দের অর্থ হলো কুলের অঙ্গার, অর্থাৎ বংশের আগুন। কোনো ছেলে যেন আর বকুনি খায় না। তুই একেবারে পীর হয়েছিস, তুই যেন একেবারে মহাপুরুষ হয়ে গেছিস। যেমন আমাদের মায়েরা বলে না, তুই তোরা একদম লাট সাহেব হয়ে গেছিস, ঠিক সেরকম। কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস? অর্থাৎ তোর বাবা যে কালকে সারা রাত দু চোখের পাতা এক করেনি তুই জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়গা তোর বাবার। আর উনি তেজ করে চলে যাবেন, তার ছেলেকে বলে। এবার তার বাবা এবার ঘরের ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ, আর বকাবকি কেন? তার মা ধমক দিয়ে তার বাবাকে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়। প্রথমবার তার বাবা বলেছিল তোমার আশকারাতেই ছেলে মাথায় উঠেছে, আর এবার তার মা বলছে অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছেন বলে একেবারে বাড়ি ছেড়ে চলে যাবে? এত বড় আস্পর্ধা! অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এটাই। অর্থাৎ এইখানেই হলো প্রথম বর্ণনাটা শেষ হয়ে গেল। অর্থাৎ যেখানে আমরা পড়েছিলাম যে গল্পকথক প্রেমেন্দ্র মিত্র তার বন্ধু সোমেশকে একটা হাস্যরসাত্মক নিরুদ্দেশের কাহিনী শুনিয়েছেন। আচ্ছা, এইবার আমরা পড়ব গল্পের দ্বিতীয় ঘটনাটি। সোমেশের সিগারেটটা তখন শেষ হয়ে এসেছে। এতক্ষণ ধরে আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না, প্রেমেন্দ্র মিত্র বলছেন। একবার একটু নড়িয়া বসিতেও তাকে দেখা যায় নাই। অর্থাৎ আমার এই গল্পটা শুনে সে একবারও নড়ে চড়েনি। তাই এবার কথক বলছে, একটু বিরক্তি স্বরেই বললাম, কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছি আমি একলাই বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ অর্থাৎ তার বন্ধু হঠাৎ ছড়ানো পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসে সিগারেটের অবশিষ্টটুকু ফেলে দিল। তারপর বলল, তার বন্ধু এবার বলছে, সোমেশ, তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। সবসময় যে প্রত্যেকের নিরুদ্দেশের কাহিনী হাস্যরসাত্মক এমন নয়, এর মধ্যে অনেক বেদনাদায়ক কাহিনীও থাকে। তখন কথক বলে, তা থাকে যে আমি অস্বীকার করছি না। কখনো কখনো সত্যি যে যায় সে আর হয়তো কখনো ফিরে আসে না নিরুদ্দেশ থেকে। সোমেশ একটু হাসিয়া বলল, না না, তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। এইবার কথক বলছে, আমি উৎসুকভাবে তাহার দিকে চাইয়া বললাম, তার মানে? এবার সোমেশ তার সেই ট্র্যাজেডি অর্থাৎ সেই বেদনাদায়ক নিরুদ্দেশের কাহিনী বলতে শুরু করলো। শোনো বলছি। বাইরে এতক্ষণ বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে। কাচের সারসির ভিতর দিয়ে, সারসি বলতে কাচের দরজা বা কাচের কপাট যেটাকে আমরা বলি, সেই কাচের কপাটের ভিতর দিয়ে বাইরের রাস্তাঘাট সব ঝাপসা অবাস্তব দেখাইতেছে। মনে হচ্ছে যেন আমরা সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কারণ আমরা দুই বন্ধু ঘরের মধ্যে একা একা নিরুদ্দেশের কাহিনী নিয়ে আলাপ আলোচনা করছি। এরপর সোমেশ গল্পকথককে বলে, অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রকে বলে, পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছিল।
সেটা বিজ্ঞাপন নয়, যেন মনে হবে একটা ইতিহাস। দিনের পর দিন সেই ধারাবাহিকভাবেই সেই বিজ্ঞাপনটি যদি কেউ পড়তো এবং তা যদি পরপর জমিয়ে রাখতো, মনে হতো যেন একটা সত্যিকারের কাহিনী। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। অর্থাৎ সেই বিজ্ঞাপনটি পড়লে মনে হবে যে সেখানে রয়েছে একটা কাতর আর্তনাদের কাহিনী। তবে সে বিজ্ঞাপনটি কিন্তু অবশ্যই নিরুদ্দেশের। সেই নিরুদ্দেশের বিজ্ঞাপনে ছিল মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। অর্থাৎ মা অনুরোধ করছে তার ছেলেকে ফিরে আসবার জন্য। সেই বিজ্ঞাপনে ছিল অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে যে কতটা ব্যাকুলতা প্রকাশ পেয়েছে সেই বিজ্ঞাপন না পড়লে কিন্তু বোঝা যাবে না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। অর্থাৎ এই লাইন দ্বারা বোঝা গেল তার মা যে বিজ্ঞাপন লিখেছিল এবং সেই বিজ্ঞাপনের কথায় যে তার মায়ের যে কথাগুলো ছিল, তার বিজ্ঞাপনে কিন্তু তার ছেলে কিন্তু ফিরে আসেনি। অর্থাৎ তার মায়ের সেই বিজ্ঞাপন দেওয়ার জন্য বৃথা হয়ে গিয়েছিল। তারপর যখন মায়ের দ্বারা হলো না, তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত। তার বাবা লিখেছে বিজ্ঞাপনে, শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত। অর্থাৎ তোমার মা বিছানায় পড়ে গেছেন। অর্থাৎ যা নিরুদ্দেশের কাহিনী এখানে সোমেশ বলছে তার নাম সেটা শোভনের নিরুদ্দেশের কাহিনী। তোমারও কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামল না। এবার পিতার স্বরও ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। আবার বিজ্ঞাপনে লেখা হলো, তার বাবা লিখল, শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয়ে এতেও বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু তার পিতার নিজেকে সামলানোর আর ক্ষমতা নেই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। তার বাবা আবার বিজ্ঞাপন দিলেন, শোভন জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। এখানে আমাদের শেষ হয়ে গেল নিরুদ্দেশ গল্পটির প্রথম পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটি লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।